হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম তোমাদের টিবিআর একাডেমিতে। আমি তোমাদের শুভম স্যার। তো তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ফিজিক্যাল সায়েন্সের প্র্যাকটিস সেট। তো এইগুলো কিন্তু আমরা যে প্র্যাকটিস সেটগুলো করছি, এর আগে অলরেডি তোমরা একটা ক্লাস পেয়ে গেছো। তো সেখানে কিন্তু আমরা বাছাই করা 15টা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করেছিলাম। এইটা হচ্ছে আমাদের একটা সিরিজ, যেখানে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ 5টি বাছাই করা কোয়েশ্চেন। তোমাদের আপকামিং এএনএম জিএনএম এক্সামের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমরা কিন্তু বিভিন্ন রকম সাজেস্টিভ কোয়েশ্চেন ঘেটে বিভিন্ন রকম কোয়েশ্চেন পেপার থেকে তোমাদের জন্য তুলে এনেছি এই 5টি বাছাই করা কোয়েশ্চেন। তো এর মধ্যে থেকেই তোমরা পেয়ে যাচ্ছ তোমাদের এক্সামে একদম কমন কোয়েশ্চেন। তো অবশ্যই করে মিস না করে প্রত্যেকটা সিরিজ দেখতে থাকো, প্রত্যেকটা ক্লাস দেখতে থাকো। এছাড়াও কিন্তু আমাদের চ্যানেলে তোমরা তোমাদের অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে, যেমন ইংলিশ, বায়োলজি, এই সমস্ত ক্লাসগুলো পেয়ে যাচ্ছ। তো প্রত্যেকটা ক্লাস করার জন্য আমাদের ক্লাসের সঙ্গে যুক্ত থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। এবং মনে রাখতে হবে, এগুলো কিন্তু 500টা বাছাই করা কোয়েশ্চেন। প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট, প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো সবাই কিন্তু ক্লাসগুলো রেগুলারলি করতে থাকো, কন্টিনিউ করতে থাকো। তো চলো আমরা কিন্তু পার্ট 2 স্টার্ট করছি। পার্ট 1 অলরেডি তোমরা পেয়ে গেছো, তো পার্ট 2 আমরা দেখে নিই কি রয়েছে কোয়েশ্চেন। চলো ফার্স্ট কোয়েশ্চেনের দিকে আমরা এগিয়ে যাই। পার্ট 1 এ আমরা কিন্তু দেখেছিলে তোমরা 15টা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে তার পার্ট 2 একদম 16 নম্বর কোয়েশ্চেন নিয়ে আমরা কিন্তু চলে এসেছি। কোয়েশ্চেন নাম্বার 16 কি বলছে, কেলভিন কিসের একক? তাহলে কেলভিন নিয়ে আমরা অলরেডি আগের দিন আলোচনা করে ফেলেছি, সেখানে আর নতুন করে তোমাদের বলতে হবে না যে কেলভিনটা কিসের একক। তাহলে দেখো কেলভিনটা হয়ে যাচ্ছে কিসের একক। তোমাদের দুটো পরপর দেওয়া রয়েছে, ভালো করে কিন্তু খেয়াল করতে হবে। তাপ এবং তাপমাত্রা, এই দুটোর মধ্যে কনফিউশন হয়ে যেতেই পারে, ঠিক আছে। বাকি দুটো নিয়ে আশা করি কোনো কনফিউশন হবে না, ভর বা কম্পন নিয়ে। তাহলে তাপ এবং তাপমাত্রা যেহেতু কাছাকাছি দেওয়া রয়েছে, তাহলে দুটো নিয়ে কিন্তু কনফিউশন হয়ে যেতে পারে। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে তাপ এবং তাপমাত্রা কিন্তু দুটো আলাদা জিনিস। এখানে রাইট অ্যান্সারটা আমাদের হয়ে যাচ্ছে অপশন বি। তাহলে তাপ এবং তাপমাত্রার মধ্যে পার্থক্যটা কি? তাপটা হচ্ছে কারণ, তাপের কারণেই কিন্তু তাপমাত্রাটা আসছে। এটা একটা হচ্ছে হিট আর একটা হচ্ছে টেম্পারেচার। তাহলে আমরা পরিমাপ করছি টেম্পারেচারটা কেলভিন এককে, বা উষ্ণতাটা কিন্তু বা তাপমাত্রা কিন্তু পরিমাপ করছি। তাহলে কেলভিন হচ্ছে তাপমাত্রা বা উষ্ণতার এসআই একক। আগের দিনে আমি তোমাদের এটা আলোচনা করে দিয়েছি। চলো তাহলে নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমাদের, বলছে বিকল্প জ্বালানির উৎস। বিকল্প জ্বালানির উৎস কি হয়ে যাচ্ছে? বিকল্প জ্বালানির উৎস তার মানে আমরা যত দেখছি যে আমাদের সিভিলাইজেশন, আমাদের সভ্যতা যত দিন দিন এগিয়ে চলেছে, তত কিন্তু আমাদের দূষণ ছড়িয়ে পড়ছে। এবং তার সঙ্গে সঙ্গে আমরা দেখছি যে আমাদের যেগুলো জ্বালানি, জীবাশ্ম জ্বালানি, তার কিন্তু ধীরে ধীরে পরিমাণ কমে আসছে। আমরা যদি দেখি কয়লা বা পেট্রোলিয়াম, এগুলো ধীরে ধীরে স্টক কমে আসছে, কারণ এগুলো তো একটা নির্দিষ্ট সময় তৈরি হয়ে গেছে। আজ থেকে হাজার হাজার বছর আগে কিন্তু এগুলো তৈরি হয়ে গেছে। তাহলে এটা একটা নির্দিষ্ট পরিমাণে রয়েছে, শেষ হয়ে আসছে। তাহলে তার জন্য আমাদের কিন্তু বিকল্প ব্যবস্থা খুঁজতে হবে, ঠিক আছে। তো সেই বিকল্প জ্বালানি হিসাবে আমরা কি ইউজ করতে পারি? তড়িৎ কোষ দেওয়া রয়েছে, আলোক তড়িৎ কোষ দেওয়া রয়েছে, জৈব গ্যাস দেওয়া রয়েছে এবং পরমাণু শক্তি। তাহলে এখানে আমাদের রাইট অ্যান্সারটা যদি আমরা দেখি, তাহলে জৈব গ্যাস বা বায়োগ্যাস কিন্তু আমাদের একটা কি হতে পারে, একটা আমাদের কিন্তু সমস্যার সমাধানের একটা উপায় হতে পারে। বায়োগ্যাস, বায়োডিজেল, এগুলোর কথা এখন আমরা খুব শুনছি। তাহলে এইগুলো কিন্তু আমাদের একটা সমস্যার সমাধানের পথ হতে পারে। তাহলে এখানে দেখো বিকল্প জ্বালানি হিসেবে আমরা কিন্তু জৈব গ্যাস এখানে ব্যবহার করতে পারি, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে, কোয়েশ্চেন নাম্বার 18। তাহলে দেখে নেব উইন্ড মিল এবং ওয়াটার মিল। উইন্ড মিল এবং ওয়াটার মিল দুই শক্তি সম্ভারের মূল উৎস। তাহলে দেখেই পড়েই আমরা বুঝতে পারছি যে উইন্ড আর ওয়াটার রয়েছে। উইন্ড মানে আমরা জানি বায়ু, আর ওয়াটার মানে আমরা জানি জল। তাহলে সেক্ষেত্রে এখানে আর কোনো রকম কোনো সমস্যা নেই, কারো সমস্যা হওয়ারই কথা নয়, কারণ জল আর বায়ু হচ্ছে এটা দিয়ে চলছে। উইন্ড মিল মানে যেখানে হচ্ছে গিয়ে কি না, বায়ু শক্তিকে কাজে লাগানো হচ্ছে। উইন্ড মিলে বায়ু শক্তিকে কাজে লাগিয়ে বিভিন্ন রকম কাজ করা হচ্ছে। আর ওয়াটার মিল মানে জলশক্তিকে সেখানে কাজে লাগানো হচ্ছে, যেখানে আমরা জলবিদ্যুৎ তৈরি করতে পারছি, ঠিক আছে, টারবাইনের চাকা ঘুরিয়ে সেখানে, ঠিক আছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমাদের কাছে দেখে নেই। কোয়েশ্চেন নাম্বার 19 কি বলছে দেখো, বলছে সব শক্তি শেষ পর্যন্ত রূপান্তরিত হয়। তার মানে সমস্ত শক্তি রূপান্তরিত হয়ে কোন শক্তিতে পরিণত হচ্ছে, ঠিক আছে। আমরা আগের দিনও পড়েছিলাম যে শক্তির কিন্তু কোন রকম কোনো সৃষ্টি বা ধ্বংস করা যাচ্ছে না, শক্তি জাস্ট এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হচ্ছে। এটাই হচ্ছে শক্তির কাজ, মানে সে এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হতে হতে যাচ্ছে। তাহলে শেষ পর্যন্ত কি হচ্ছে, আলোক শক্তি, শব্দ শক্তি, তাপ শক্তি নাকি তড়িৎ শক্তি? তাহলে আমরা যদি দেখি আলটিমেটলি সমস্ত শক্তি কিন্তু
তাপ শক্তিতে গিয়ে রূপান্তরিত হচ্ছে। যে কোনো শক্তি আমরা যদি দেখি সে কিন্তু তাপ শক্তিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে। দেখো বায়ু শক্তিকে আমরা কিন্তু তাপ শক্তিতে রূপান্তরিত করতে পারছি বা তাপ শক্তি রূপান্তরিত হতে পারছে। জলশক্তি, সেখান থেকে আমরা তাপ শক্তিটাকে রূপান্তরিত করতে পারছি। তাহলে যে কোনো শক্তি কিন্তু তাপ শক্তিতে গিয়ে রূপান্তরিত হচ্ছে আলটিমেটলি। আচ্ছা, নেক্সট কি রয়েছে? একক সময়ে বস্তুর সরণকে কি বলা হচ্ছে? একক সময়ে বস্তুর সরণ হচ্ছে এস বা ডিসপ্লেসমেন্ট যাই বলতে পারো, ঠিক আছে। আর একক সময় তার মানে হচ্ছে টি। তাহলে টি পরিমাণ সময়ে কোনো বস্তু যতটা পরিমাণ যাচ্ছে সেটাকে কি বলবো? টি পরিমাণ সময়ে কোনো বস্তু যতটা দূরত্ব অতিক্রম করতে পারছে বা যতটা যাচ্ছে সেটাকে আমরা কি বলছি না ভি বা বেগ। ভি ইজ ইকুয়ালস টু এস বাই টি। আমরা জানি যে বেগ হচ্ছে সেটাই যেটা একক সময়ে কোনো বস্তু যতটা দূরত্ব অতিক্রম করতে পারছে। তাহলে অপশন এ হয়ে যাচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। তাহলে একক সময়ে বস্তুর সরণকে বলা হচ্ছে বেগ, ঠিক আছে। তাহলে মনে রাখতে হবে ভি সমান এস বাই টি। এস হচ্ছে কি আমাদের সরণ এবং টি হচ্ছে সময়, ঠিক আছে। ওকে, ত্বরণ হচ্ছে কি? ত্বরণ মানে আমরা জানি ত্বরণ মানে কি? ত্বরণ হচ্ছে গিয়ে কোনো একটা সময় বস্তুর বেগ যতটা বৃদ্ধি পাচ্ছে তাকেই বলছি ত্বরণ। কোনো একটা নির্দিষ্ট সময় বস্তুর বেগ যতটা বৃদ্ধি পাচ্ছে সেটাকে আমরা বলছি ত্বরণ, ঠিক আছে। আর মন্দন হচ্ছে ঠিক বিপরীত। ত্বরণ যতটা পরিমাণ কমছে, ঠিক আছে, বেগটা কমতে গেলে তাকে আমরা বলছি মন্দন, ঠিক আছে। একক সময় বস্তু যতটা পরিমাণ তার বা কোনো একটা বস্তু যতটা পরিমাণ বেগ হ্রাস করছে সেটাকে আমরা বলছি তার মন্দন, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেনে চলে আসছি আমরা। কোয়েশ্চেন নাম্বার 21 কি রয়েছে দেখো। বলছে বস্তু কণা সমবেগে চললে তার কি হবে? বলছে ত্বরণ থাকতে পারে, ত্বরণ থাকবেই, ত্বরণ থাকবে না, নাকি কোনোটিই নয়। তাহলে বলছে বস্তু কণা সমবেগে চলছে, তার মানে দেখা যাচ্ছে কি এখানে আমরা যদি দেখি ভিটা কিন্তু তার কনস্ট্যান্ট। সেক্ষেত্রে সময়ের সঙ্গে তার কোনো রকম কোনো পরিবর্তন ঘটছে না। সময়ের সঙ্গে তাহলে আমরা জানি যে অ্যাক্সিলারেশন মানে ত্বরণ হচ্ছে কি ভি বাই টি। তাহলে একক সময়ে বা সময়ের সঙ্গে বেগের পরিবর্তন হলে তাকে আমরা বলছি ত্বরণ। তাহলে এখানে দেখা যাচ্ছে যে বেগের কোনো রকম কোনো পরিবর্তন হচ্ছে না, বেগটা কনস্ট্যান্ট রয়েছে। তাহলে সেক্ষেত্রে ত্বরণ থাকবে না, বেগের পরিবর্তন হলেই তবে আমরা তাকে ত্বরণ বলছি। বেগের পরিবর্তনটা একক সময়ের সঙ্গে হলে তবেই আমরা তাকে ত্বরণ বলবো। বেগ যদি কনস্ট্যান্ট থাকে, বেগ যদি না বাড়ে, সেক্ষেত্রে কোনো রকম ত্বরণই থাকবে না, ঠিক আছে। আচ্ছা, নেক্সট বেগ পরিবর্তনের হার কি? তার ঠিক একদম তার পরের কথাটাই বলে দিয়েছে দেখো, বেগ পরিবর্তনের হার কি। তাহলে বেগ পরিবর্তনের হারকে কি বলা হচ্ছে? একক সময়ে বেগের পরিবর্তন ঘটলে, এখনই আমরা বললাম যে একক সময়ে বেগের পরিবর্তন ঘটলে তাকে আমরা বলছি ত্বরণ। একক সময়ে বেগের পরিবর্তন ঘটলে তাকে আমরা বলছি ত্বরণ, ঠিক আছে। এবারে ত্বরণের এককটা আমরা জানি কি হয়। ত্বরণের একক হচ্ছে এসআইতে। আমরা জানি যে এসআইতে হয়ে যাচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে, মিটার পার সেকেন্ড স্কোয়ার বা সেকেন্ড ইনভার্স 2 লিখতে পারো। আর এটা হয়ে যাচ্ছে আমাদের সেন্টিমিটার, নাকি সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। এই সেকেন্ড স্কোয়ারের গল্পটাও নিশ্চয়ই জানো কেন সেকেন্ড স্কোয়ার হচ্ছে। কারণ ভি আমরা যদি দেখি এখানে ভিতে বা বেগে একটা টি থাকছে বা বেগে একটা সময়ের একক থাকছে, আর এমনিতে তো তার একটা সময়ের একক রয়েছেই। তাহলে যেহেতু দুটো সময় চলে আসার জন্যই কিন্তু আমাদের এখানে সময়ের স্কোয়ার বা সেকেন্ডের স্কোয়ার চলে আসছে, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে আসবো। কোয়েশ্চেন নাম্বার 23 বলছে গতিশীল বস্তুর গড় বেগের মান। তাহলে গড় বেগ বা এভারেজ ভেলোসিটি যেটাকে আমরা বলছি, তাহলে গড় বেগ সমান কি হচ্ছে? গড় বেগ সমান বা এভারেজ ভেলোসিটি যদি আমরা বলি ভি সমান, ঠিক আছে, সরণ মানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট যেটাকে আমরা বলছি সরণ, বা হচ্ছে গিয়ে কি মোট সময় সরণ বাই মোট সময়, বা টি আমরা এখানে ডিনোট করছি টি দিয়ে। তাহলে এইটা হয়ে যাচ্ছে এভারেজ ভেলোসিটি বা গড় বেগ সমান কি হয়ে যাচ্ছে? সরণ বাই মোট সময়, ঠিক আছে। আমরা কোয়েশ্চেন নাম্বার 23টা নিয়ে কিন্তু এখানে ডিসকাশন করছি, ঠিক আছে।
আচ্ছা, এবারে বলছে দেখো, তাহলে একটু রাশিমালাটার দিকে তাকালেই তোমরা বুঝতে পারবে। বলছে গতিশীল বস্তুর গড় বেগের মান, বলছে শূন্য হবে, শূন্য হতে পারে, শূন্য হতে পারে না, নাকি কোনোটাই নয়। তাহলে এই জায়গাটা যদি আমরা একটু ভালো করে খেয়াল করি তাহলেই দেখতে পাবো যে সরণ বা ডিসপ্লেসমেন্ট এটা কিন্তু জিরো হয়ে যায়। আমরা জানি যে কোনো একটা বস্তু এখান থেকে তার যাত্রা শুরু করেছিল, তাহলে সে যদি আবার ঘুরে এই জায়গাতে চলে আসে তাহলে তার সরণটা কি হয়ে যায়, সরণটা হয়ে যাচ্ছে শূন্য হয়ে যাচ্ছে, সরণটা শূন্য হয়ে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে সরণটা যদি কোনো কারণে ইকুয়ালস টু, সরণটা যদি কোনো কারণে ইকুয়ালস টু জিরো হয়ে যায় তাহলে পুরোটাই কিন্তু জিরো চলে আসবে, আলটিমেটলি পুরোটাই জিরো চলে আসবে। তাহলে এভারেজ ভেলোসিটিটা কিন্তু জিরো চলে আসবে যদি সরণটা কোনো কারণে জিরো হয়ে যায়। তাহলে এক্ষেত্রে আমরা অ্যান্সার করতেই পারি যে এটা কিন্তু শূন্য হতে পারে, শূন্য হতে পারে। গতিশীল বস্তুর গড় বেগের মান শূন্য হতে পারে। কেন? কারণ যদি সরণটা আমাদের শূন্য হয়ে যায়, সরণটা যদি শূন্য হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এই গড় বেগের মান কিন্তু শূন্য হয়ে যেতে পারে। আশা করি বোঝা গেল ব্যাপারটা কেন হচ্ছে। আচ্ছা, এবারে দেখো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসছি। কোয়েশ্চেন নাম্বার 24 বলছে শব্দের গতিবেগ সর্বোচ্চ হয়, শব্দের গতিবেগ সর্বোচ্চ হয়। একটা জিনিস আমরা জানি যে শব্দ এটা কিন্তু শূন্য মাধ্যমে কোনোভাবেই কিন্তু বিস্তার লাভ করতে পারে না। শব্দ বিস্তার লাভ করার জন্য আমাদের কোনো একটা মাধ্যমের প্রয়োজন হয়। যেমন আলো কিন্তু শূন্য মাধ্যমের মধ্যে দিয়ে বিস্তার লাভ করতে পারছে, কিন্তু শব্দ কিন্তু কোনোভাবে বিস্তার লাভ করতে পারছে না, তার একটা মাধ্যমের প্রয়োজন হয়। ঠিক আছে, যে কঠিন হোক বা তরল হোক বা গ্যাসের যে কোনো মাধ্যমের কিন্তু প্রয়োজন হচ্ছে। তাহলে সেক্ষেত্রে বলছে শব্দের গতিবেগ সর্বোচ্চ হয়। বলছে রাতে, গ্রীষ্মকালে নাকি শীতকালে। তাহলে আমরা দেখব যে রাইট অ্যান্সারটা এখানে কি হয়ে যাচ্ছে, এখানে রাইট অ্যান্সারটা আমাদের হয়ে যাচ্ছে গ্রীষ্মকালে। গ্রীষ্মকালে কেন শব্দের সর্বোচ্চ হচ্ছে গতিবেগ? কারণ শব্দের মধ্যে এয়ার ভেপার বা হচ্ছে জলীয় বাষ্প, ঠিক আছে, জলীয় বাষ্প যত বেশি থাকবে, ওয়াটার ভেপার সরি, শব্দের মধ্যে ওয়াটার ভেপার বা জলীয় বাষ্প যত বেশি থাকবে তত কিন্তু তার গতিবেগ সর্বোচ্চ হবে। তাহলে এখানে যদি আমরা দেখি যে শীতকালে কিন্তু এই ওয়াটার ভেপার বা জলীয় বাষ্পের পরিমাণ খুবই কম থাকে, শীতকালে কিন্তু জলীয় বাষ্পের পরিমাণ খুবই কম থাকে, সেই জন্য কিন্তু আমাদের কি হয় যে গা হাত পা ফেটে যায় বা ঠোঁট ফেটে যায়। আচ্ছা, সেটা আলাদা ব্যাপার। এবারে আমরা যদি দেখি যে গ্রীষ্মকালে কিন্তু আর্দ্রতা বেশি থাকে, গ্রীষ্মকালে আর্দ্রতা বেশি থাকে। এবারে আর্দ্রতা বেশি থাকার মানে কি, বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি রয়েছে, তাহলে জলীয় বাষ্পপূর্ণ বায়ুতে কিন্তু শব্দের গতিবেগ সর্বোচ্চ হয়। আমরা যদি দেখি যে গ্রীষ্মকালের তুলনায়ও কিন্তু বর্ষাকালে শব্দের গতিবেগ আরো বেশি, কারণ বর্ষাকালে কিন্তু বায়ুটা আরো আর্দ্র এবং বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ আরো বেশি। ঠিক আছে, তাহলে সেই জন্য কিন্তু এই গ্রীষ্মকালেই আমাদের শব্দের গতিবেগটা সর্বোচ্চ হয়। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসছি। কোয়েশ্চেন নাম্বার 25 আমরা কি রয়েছে দেখে নেব। কোয়েশ্চেন নাম্বার 25 কি রয়েছে, নিউটনের প্রথম সূত্র থেকে, নিউটনের প্রথম সূত্র থেকে কি হচ্ছে? বলছে জাড্ডের ধারণা পাওয়া যায়, কার্যের ধারণা পাওয়া যায়, প্রতিক্রিয়ার ধারণা পাওয়া যায়, নাকি ক্ষমতার ধারণা পাওয়া যায়। তাহলে নিউটনের যে তিনটে গতিসূত্র রয়েছে, তাহলে নিউটনের তিনটে গতিসূত্রের মধ্যে প্রথম সূত্রতে কি বলা হচ্ছে যে বাইরে থেকে কোনো রকম কোনো বল প্রয়োগ না করলে, ঠিক আছে, বাইরে থেকে কোনো রকম কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির এবং গতিশীল বস্তু সমবেগে কিন্তু এগিয়ে যেতে থাকবে। ঠিক আছে, গতিশীল বস্তু সমবেগে সরলরেখায় এগিয়ে যেতে থাকবে। তাহলে স্থির বস্তুটা চিরকাল স্থির থাকছে এবং গতিশীল বস্তুটা সমবেগে সরলরেখা বরাবর এগিয়ে যেতে থাকবে যদি আমরা বাইরে থেকে কোনো রকম কোনো বল প্রয়োগ না করি। তাহলে সেক্ষেত্রে আমরা যদি প্রথম গতিসূত্রটা ভালো করে পড়ি তাহলে দেখবো যে এখান থেকে কিসের ধারণা আমরা লাভ করতে পারছি, এখান থেকে আমরা কিন্তু জাড্ডের ধারণা, ঠিক আছে, জাড্ডের ধারণা লাভ করতে পারছি, জাড্ডের ধারণা লাভ করতে পারছি। এবারে জাড্ড দু ধরনের হয়ে যাচ্ছে, এক্ষুনি বললাম আমি তোমাদেরকে যে স্থিতি জাড্ড, যেটা হচ্ছে কি স্থিতি জাড্ড, যেটা হচ্ছে আমি বললাম যে স্থির বস্তুটা কি হচ্ছে চিরকাল স্থির থাকছে। আর একটা হচ্ছে কি 2 নাম্বার যদি আমরা দেখি যে গতিশীল বস্তুটা সরলরেখা বরাবর এগিয়ে যেতে থাকবে সমবেগে, তাহলে এটাকে আমরা কি বলছি না গতিজাড্য, গতিজাড্য। তাহলে স্থিতিজাড্য স্থির থাকছে, গতিজাড্য সরলরেখা বরাবর এগিয়ে যাচ্ছে। তাহলে এই ব্যাপারগুলোকে বলা হচ্ছে স্থিতিজাড্য এবং গতিজাড্য। তাহলে জাড্ডের ধারণা আমরা পাচ্ছি কোথা থেকে, নিউটনের ফার্স্ট ল বা নিউটনের প্রথম গতিসূত্র থেকে। আচ্ছা, তারপরেই কিন্তু দিয়েছে যে জাড্য ব্যাপারটা, জাড্য কয় প্রকার,
সেটা এখানে তোমাদেরকে দিয়েছে। দেখো আমি লিখেই দিলাম তোমাদের যে জাড্য হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে স্থিতিজাড্য আর একটা হচ্ছে গতিজাড্য। ঠিক আছে, ওই স্থিতিজাড্য গতিজাড্যের উদাহরণগুলো তোমরা জানো, যে একটা বইয়ের তাক থেকে আমি হঠাৎ করে মাঝখান থেকে একটা বই যদি কি করি না হঠাৎ করে টেনে বের করে নেই, সেক্ষেত্রে আমরা দেখবো যে বইয়ের তাকটা কিন্তু কোনোভাবেই নড়ছে না, বা বইয়ের তাকটা কিন্তু বইগুলো কিন্তু কোনোভাবেই এদিক সেদিক হয়ে যাচ্ছে না। তার কারণ কি? কারণ হচ্ছে বইটা স্থির অবস্থাতে ছিল, বইটা স্থির অবস্থাতে ছিল, যখন আমি হঠাৎ করে তার মধ্যে বই বের করে আনতে চাইছি তখন কিন্তু আমি কি করছি না, সেই স্থিতিজাড্যটার কারণে সেই বইটা কিন্তু সেই স্থির থাকাই চেষ্টা করছে। ঠিক আছে, বা ওই কম্বলের যে ধুলো ঝাড়া হয় যেটার কারণে, ঠিক আছে, যে ওই ধুলোটা স্থির অবস্থাতে ছিল বা ধুলোর কণাগুলো স্থির অবস্থায় ছিল, যখন আমি কোনো কারণে ওটাকে নাড়িয়ে দিচ্ছি তারপরে সে স্থির থাকারই চেষ্টা করছে এবং তার ফলে সেখান থেকে কিন্তু ঝরে পড়ছে। আচ্ছা, গতিজাড্যের ব্যাপারটা আমরা জানি যে ফ্যান, যে পাখাটা আমরা বন্ধ করে দেওয়া, সুইচটা বন্ধ করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পাখাটা বন্ধ হয়ে যায় না, তার কারণ সে একটা মোশনে ছিল, গতিতে ছিল, সে গতিজাড্যটা কিন্তু বজায় রাখার চেষ্টা করে। ঠিক আছে, এবং ধীরে ধীরে বায়ুর যে বাধা রয়েছে, বাইরে থেকে বাধা রয়েছে, সেই জন্য কিন্তু সে ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা বেশ, আমরা এবার নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 27 রয়েছে, বলছে দেখো নিউটনের দ্বিতীয় সূত্র। তাহলে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা কিসের ধারণা পাচ্ছি? প্রথম সূত্র থেকে আমরা দেখলাম যে জাড্যের ধারণা, তাহলে দ্বিতীয় সূত্র থেকে আমরা কিসের ধারণা পাচ্ছি? দেখো বলছে বল পরিমাপক সূত্র, ভরবেগের পরিমাপক সূত্র, শক্তি, নাকি কোনোটাই নয়। তাহলে দ্বিতীয় সূত্রটা আমরা যদি দেখি, নিউটনের দ্বিতীয় সূত্র এফ ইজ ইকুয়ালস টু, এখানে আমরা বলছি এম ইন্টু এ। ঠিক আছে, এফ বা বল সমান কি না ভর গুণিত ত্বরণ, ভর গুণিত ত্বরণ হচ্ছে গিয়ে বল, বল সমান ভর গুণিত ত্বরণ। ঠিক আছে, এই যে এফ ইজ ইকুয়ালস টু এম এ, তাহলে এখান থেকে আমরা কিসের ধারণা লাভ করতে পারছি? বলের ধারণা বা বল পরিমাপক সূত্র হচ্ছে নিউটনের সেকেন্ড ল। নিউটনের সেকেন্ড ল হচ্ছে বল পরিমাপক সূত্র বা নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা কিন্তু বলের ধারণা লাভ করতে পারছি। আচ্ছা, এরপরে কোয়েশ্চেন নাম্বার 28 কি বলেছে দেখো, বলছে এসআই পদ্ধতিতে বলের পরম একক, এসআই পদ্ধতিতে বলের পরম একক, পরম একক এসআই পদ্ধতিতে বলেছে। তাহলে রাইট অ্যান্সার কোনটা হয়ে যাবে? অপশনগুলো দেখো, বলছে নিউটন, আর্ক, ওয়াট, আর হচ্ছে কি আমাদের রয়েছে ডাইন। ঠিক আছে, ডাইন। তাহলে রাইট অ্যান্সার কি হয়ে যাচ্ছে? বলের এসআই পদ্ধতি একক হচ্ছে গিয়ে নিউটন। ঠিক আছে, বলের এসআই পদ্ধতি একক হচ্ছে নিউটন, নিউটন হচ্ছে বলের একক। তাহলে নিউটন সমান কি? নিউটন সমান আমরা কি লিখতে পারি? 1 নিউটন সমান কি লিখতে পারি বলো দেখি? এখানে নিউটন আর ডাইনের মধ্যে কিন্তু একটা সম্পর্ক রয়েছে। 1 নিউটন ইজ ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার 5 কি হয়? 10 টু দি পাওয়ার 5 ডাইন হয়। ঠিক আছে, 5 ডাইন, 1 নিউটন সমান 10 টু দি পাওয়ার 5 ডাইন। এই ডাইনটা হচ্ছে কি আমাদের এখানে বলের, আমরা যদি দেখি সিজিএস একক। ঠিক আছে, বলের সিজিএস একক। ঠিক আছে, সিজিএস একক বা সিজিএস ইউনিট হচ্ছে ফোর্স বা বলের সিজিএস একক। ঠিক আছে, তাহলে বলের সিজিএস একক হচ্ছে ডাইন। এক্ষেত্রে আমরা দেখো এই নিউটন সমান আমরা কি লিখতে পারি? নিউটন আমরা জানি কি, বল যদি দেখি যে এফ ইজ ইকুয়ালস টু এম এ, ভর ইন্টু ত্বরণ। তাহলে ভর মানে আমরা লিখতে পারি এটাকে যে কেজি, ত্বরণের একক হচ্ছে কি মিটার। ঠিক আছে, মিটার পার সেকেন্ড স্কোয়ার বা সেকেন্ড ইনভার্স 2 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, এইভাবে আমরা লিখতে পারি। তাহলে 1 নিউটন, সেটা কি হচ্ছে? নিউটন কিন্তু মনে রাখবে এটা বিজ্ঞানীর নাম অনুসারে দেওয়া হচ্ছে, অ্যাকচুয়ালি একক হচ্ছে কোনটা? কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর ডাইন মানে কত হচ্ছে? কেজিটা কি হয়ে যাচ্ছে তখন, যখনই আমরা সিজিএস এ চলে আসছি, তাহলে এটা হচ্ছে গিয়ে কি না গ্রাম, গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার বা সেকেন্ড ইনভার্স 2। ঠিক আছে, 1 নিউটন সমান 10 টু দি পাওয়ার 5 ডাইন। এটা একটু ভালো করে খেয়াল রাখতে হবে। 1 নিউটন, নিউটন আর ডাইনের মধ্যে কিন্তু এটা হচ্ছে রিলেশন, 1 নিউটন সমান 10 টু দি পাওয়ার 5 ডাইন। এবারে আমাদের যে রয়েছে ওয়াট বা আর্ক, আর্কটা কিসের একক? আর্কটা হচ্ছে আমাদের কার্যের একক, কার্যের একক। ঠিক আছে, ওয়ার্ক ডান। ঠিক আছে, ওয়ার্ক ডান বা কার্যের একক হচ্ছে গিয়ে আমাদের আর্ক। আচ্ছা, এরপরে যেটা দেওয়া রয়েছে দেখো ওয়াট, ওয়াটটা কিসের একক? ওয়াট হচ্ছে পাওয়ার বা ক্ষমতা। ঠিক আছে, পাওয়ার বা ক্ষমতার একক হয়ে যাচ্ছে আমাদের ওয়াট। তাহলে এই জিনিসগুলো একটু ভালো করে কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলে দেখো নিউটন হয়ে গেল আমাদের এসআই পদ্ধতিতে বলের একক, ডাইন হয়ে গেল সিজিএস পদ্ধতিতে বলের একক, আর্ক হয়ে যাচ্ছে কি ওয়ার্ক ডানের একক, এবং আর্কটা হচ্ছে সিজিএস একক। ঠিক আছে, আর্কটা হচ্ছে সিজিএস একক, এখানে রয়েছে এসআই জুল রয়েছে। ঠিক আছে, আর এখানে ওয়াট হচ্ছে ক্ষমতার একক। আশা করি বোঝা গেল।
নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব, কোয়েশ্চেন নাম্বার 29। কি বলছে দেখো, বলছে ভরবেগের একক এসআই পদ্ধতিতে। তাহলে ভরবেগের একক এসআই পদ্ধতিতে এই ভরবেগের দেখো একক সব সময় হয়তো আমাদের মনে নাই থাকতে পারে, কিন্তু আমরা যদি রাশিমালাগুলো মনে রাখতে পারি তাহলে দেখবে সহজে আমরা কিন্তু একক করে নিতে পারছি। তাহলে ভরবেগ আমি একটু আগেই তোমাদের বলেছিলাম যে মোমেন্টাম সমান কি হয়ে যাচ্ছে, এম ইন্টু ভি। ভরবেগ মানে কি, ভর আর গতিবেগের হচ্ছে গিয়ে গুণফল হচ্ছে ভরবেগ মোমেন্টাম। তাহলে সেক্ষেত্রে রাইট অ্যান্সার কি হয়ে যাচ্ছে, ভরের একক কি হচ্ছে বলো। ভরের একক যদি আমরা দেখি তাহলে আমরা দেখবো ভরের একক হচ্ছে গিয়ে কি বলেছে, এসআই পদ্ধতিতে একক বের করতে বলেছে আমাদেরকে। তাহলে ভরের একক হচ্ছে কেজি, ঠিক আছে। আর ভি মানে হচ্ছে কত, ভি মানে হচ্ছে বেগ। তাহলে ভি মানে বেগ মানে কত, মিটার পার সেকেন্ড বা সেকেন্ড ইনভার্স, মিটার পার সেকেন্ড। তাহলে মিটার আর সেকেন্ড ইনভার্স, তাহলে কেজি মিটার পার সেকেন্ড বা কেজি মিটার সেকেন্ড ইনভার্স। ইনভার্স মানেই কিন্তু পার, যেটাকে আমরা বলছি, ঠিক আছে, পার সেকেন্ড বা ইনভার্স আমরা বলতে পারি, ঠিক আছে। তাহলে অপশন সি হয়ে যাচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশন সি হয়ে যাচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। আর এইটা কিন্তু আমরা যদি সিজিএস এ লিখে ফেলি, এটা আমরা এসআই তে লিখলাম, এটা আমরা এসআই তে লিখলাম, এটাকেই যদি আমরা সিজিএস এ লিখে ফেলি তাহলে কি হবে, তাহলে আমরা দেখবো কেজিটা কি হয়ে যাচ্ছে, কেজিটা হয়ে যাচ্ছে আমাদের গ্রাম, ঠিক আছে। আর এটা হয়ে যাচ্ছে সেন্টিমিটার সেকেন্ড ইনভার্স, সেন্টিমিটার সেকেন্ড ইনভার্স। তাহলে রাইট অ্যান্সার কি হয়ে গেল, রাইট অ্যান্সার আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু অপশন সি হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার, অপশন সি হয়ে যাচ্ছে কিন্তু এখানে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। ওকে, অপশন সি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার এখানে। নেক্সট কোয়েশ্চেনে চলে আসছি আমরা। বাকি দেখো ডাইনটা একটু আগেই আমি তোমাদের বলে দিয়েছি, ঠিক আছে, ডাইনটা একটু আগেই তোমাদের বলে দিয়েছি। আচ্ছা, লাস্ট বাট নট লিস্ট আমাদের কি রয়েছে দেখো, বলছে মন্দন। মন্দনটা কি, মন্দনটা একদম প্রথমে আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম যে মন্দন মানে হচ্ছে কি না, মন্দন মানে হচ্ছে কি আমাদের ঋণাত্মক ত্বরণ। তার মানে ত্বরণের ঠিক উল্টোটাই হয়ে যাচ্ছে এখানে আমাদের মন্দন, ত্বরণের ঠিক উল্টোটা। ত্বরণে মানে আমরা কি বলছিলাম, যে সময়ের সঙ্গে সঙ্গে বেগের বৃদ্ধি ঘটবে। ত্বরণ মানে সময়ের সঙ্গে সঙ্গে বেগের বৃদ্ধি ঘটবে, আর মন্দন মানে সময়ের সঙ্গে সঙ্গে বেগের হ্রাস ঘটবে। সময়ের সঙ্গে সঙ্গে বেগের হ্রাস ঘটাটাকে আমরা বলছি মন্দন, আর সময়ের সঙ্গে সঙ্গে বেগের বৃদ্ধি ঘটাটাকে আমরা বলছি ত্বরণ। তাহলে এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন এ। তাহলে এই ছিল আজকের আমাদের কোয়েশ্চেনের সেট, ঠিক আছে। তো চলো, এখানে তোমাদের কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ যে একই রকম অ্যান্সার কিন্তু তোমাদের কাছে দেওয়া রয়েছে, নিজেরা কিন্তু তোমরা এটাকে তৈরি করে নিতে পারো এবং নিজেরা কোয়েশ্চেনটাকে অ্যানালাইজ করতে পারো। সেখান থেকে কিন্তু তোমরা অ্যান্সারগুলো পেয়ে যাচ্ছ, অ্যান্সার দেখে কিন্তু তোমরা নিজেদেরকে অ্যানালাইজ করতে পারো কত তোমরা স্কোর করতে পারছো। এছাড়াও কিন্তু কোন রকম এই যে সেটগুলো আলোচনা হচ্ছে, এখান থেকে যদি কোন রকম তোমাদের কোন রকম প্রবলেম থাকে, কোন রকম কোয়ারি থাকে, আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে, টেলিগ্রাম চ্যানেল রয়েছে। প্রত্যেকটা লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাচ্ছ, সেখানে তোমরা জয়েন হবে এবং আমাদের সঙ্গে কিন্তু তোমরা ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারো। যে কোনো ধরনের প্রবলেমের জন্য কিন্তু আমরা রয়েছি। তো 500টার যে আমরা টার্গেট নিয়েছি, 500টা কোয়েশ্চেন বা 500টা কোয়েশ্চেনের সেটের, তার কিন্তু আজকে ছিল আমাদের সেকেন্ড পার্ট। অলরেডি কিন্তু আমরা আগের পার্টটা নিয়ে আলোচনা করেছি, যারা দেখোনি তারা অবশ্যই করে দেখে নেবে এবং সেখান থেকে কোনো রকম প্রবলেম থাকলে আমাদেরকে অবশ্যই জানাবে, আমরা কিন্তু তোমাদেরকে হেল্প করছি। তো চলো আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা, থ্যাংক ইউ।